হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল অডিল এন ড্রাগে। তো আজকে যেমন সকালবেলা একদম সকাল সকাল দেখতে পাচ্ছ 6:50 বাজে আমি রাস্তায় বেরিয়ে পড়েছি। তো যারা থাম্বনেল দেখে জায়গাটা আন্দাজ করে নিয়েছো তাদের জন্য তো ওয়েল অ্যান্ড গুড, আর যারা হয়তো খেয়াল করেনি তাদের জন্য বলে রাখি আমি আজকে যাচ্ছি গঙ্গনিতে। এটা জাস্ট একটা ছোট্ট রাইড হবে, জাস্ট গঙ্গনি যাব। গঙ্গনিটা অনেক দিনই আমার প্ল্যান ছিল যাবার, তো আজকে জাস্ট যাবো, গিয়ে দেখে আসবো কীরকম কী হয়। ইউটিউবে এর অনেক রিভিউও দেখেছি, তো চলো বেরোনো যাক। পরে আবার রাস্তায় একটু হাইওয়েতে আসি, হাইওয়েতে এসে আবার তোমাদেরকে দেখাবো সকালবেলার কী দৃশ্য আছে। আগে পৌঁছোই হাইওয়ে, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে টলবুটটা দেখতে পাচ্ছ, এটা গানগুনি থেকে আরামবাগ যেতে গিয়ে আমাদের প্রথম টলবুট পড়লো এটা। এখন আরামবাগ ঢুকতে আরও 54 কিলোমিটার, তো আরামবাগ গিয়ে ওখান থেকে পার হয়ে আরও এগিয়ে যেতে হবে। টোটাল এখনও মোবাইলে তো দেখাচ্ছে 112 কিলোমিটার এখনও বাকি আছে যেতে, মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন 8:02, বেরিয়েছিলাম 6:50-এ, তো সেই হিসেবে বলতে গেলে 1 ঘন্টা মতো টাইম তো চলে গেছে। আমরা মোটামুটি অন টাইমে আছি। তো এবার চলো তোমাদের সঙ্গে আবার আরেকটু পরে দেখা হচ্ছে। এখন রাস্তার ভিউ হচ্ছে এইরকম, গ্রামীণ রাস্তা যেরকম হয়ে থাকে সেই রকমই অনেকটা হয়ে আছে। কিছু বাস, লরি। তেল আমি গতকালই ভরে নিয়েছিলাম, তো পেট্রোল পাম্পগুলো দেখছো আমি কোনোটাতেই স্লো হচ্ছি না বা ঢুকছি না। তো এর কারণ একটাই, কারণটা আমি কালকেই পেট্রোলটা পুরো ভরে রেখেছি। যেরকম যদি প্রয়োজন পড়ে তখন ফেরার সময় দেখা যাবে। তো বন্ধুরা, এই হচ্ছে একটা হোটেল, এই হাইওয়ের ধারে আমি দেখলাম। তো এখানে আমি চা খেতে এসেছিলাম, এইটা এখানে দাঁড়ালাম। চা খাওয়া হয়ে গেছে, এবার আবার বেরোবার পালা। তো এখানে ধান ক্ষেত রয়েছে, এগুলো মনে হচ্ছে তো ধানেরই ক্ষেত। এগুলোতে জল দেওয়া হচ্ছে সবাই সকালবেলা। এখন জলটা দিচ্ছে। এইদিকে বাড়ি টাড়িও রয়েছে, কলা গাছ ভর্তি। দৃশ্য তো খুবই মনোরম। গ্রাম বাংলার যে কোনো জায়গায় এইরকম দৃশ্য দেখা যায় অবশ্যই, তবে কলকাতায় থেকে এইগুলো তো আমাদের দেখা হয় না। তাই যেখানেই সব দৃশ্য পাই, কলকাতার যত কাছে হয় ততই সুবিধা আমাদের জন্য একবার টুক করে এসে ঘুরে যাওয়া। কিন্তু দূরে হলেও ক্ষতি নেই। তো এইরকম সমস্ত দৃশ্য আরও তোমাদেরকে দেখাবো। যেরকম যেরকম রাস্তায় আসবে দেখতে পাবো, সেরকম তোমাদেরকেও দেখাবো। তো এখন এগিয়ে চলি, এখন একটু কনজেশনও আছে, এগুলোকে আগে একটু পার করি, আরও ভালো কিছু দৃশ্য পাই, পেলে আবার আসছি। এখন এইরকম অবস্থা জ্যামের, আমরা একটা নদী পেরোবো। এটা নদী জানি না, এখানে লেখা আছে ডান দিকে বিদ্যাসাগর সেতু। ও রিভারের নাম হচ্ছে দামোদর নদী, মানে দামোদর নদ, নদী নয়, দামোদর নদ। তো এইটা আমরা পার হব, কিন্তু এখন সামনে বাসে মাল লোডিং হচ্ছে বলে আমাদের সবাইকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর আমার পাশে এই যে ট্রাকটা দাঁড়িয়ে আছে খুব বিরক্ত হয়ে গেছে, হর্ন দিচ্ছে। তো কিন্তু বাসওয়ালার তাতে কোনো ভূক্ষেপই নেই। যদি কেউ এই বাসটাকে চিনে থাকো, এইটা হচ্ছে বাসের নাম্বার। বাসের সামনে রাস্তা খালি, কিন্তু ইচ্ছে করে দাঁড় করে রেখে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের দামোদর নদ।
পুরসুরা, জায়গাটার নাম হলো পুরসুরা। এখান দিয়ে বেরোতে হবে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি যে হাট বসেছে আজকে, তো রাস্তায় বেশ জ্যাম রয়েছে। আগের বাসটা লোক তুলতে ব্যস্ত, পেছনে যে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে তার জন্য এদের কিছু এসে যায় না, নিজেদের মতো এরা নিজেরাই করতে থাকে। আর এই জায়গাটা রাস্তাটা এতই সুন্দর যে আর কিছু বলার নেই। এখানে তবু একটু দম নেওয়ার মতো জায়গা আছে, যদিও ধুলো প্রচণ্ড, চোখ মুখে সব জায়গাতেই ধুলো ঢুকে যাচ্ছে, কিন্তু তাহলেও একটু গাড়ি চালাবার মতো ফাঁক এই জায়গাটা অন্তত রয়েছে। এরা সবাই এদিক দিয়ে কেন যাচ্ছে জানি না, যাই হোক এদিক দিয়েও তো রাস্তা আছে, ড্রাইভারটা তো এদিকেই থাকে। এই দিকেরটা অবশ্যই তুলনামূলকভাবে অনেক খারাপ দেখে মনে হচ্ছে, কিছু করার নেই, এই রাস্তাতেই যেতে হবে। যেখানে যেরকম রাস্তা আছে এই রাস্তা দিয়েই যেতে হবে। ডেফিনেটলি ওই রাস্তাটা ভালো ছিল। এইটা যতটা আমার মনে পড়ছে এইটাই আরামবাগ মোড়, আর এখান থেকে আমাদেরকে ডান দিক যেতে হবে। তো অনেক কলকাতার বাইকই বেরিয়েছে দেখতে পাচ্ছি, সামনে একটা বাইক একদম আমার সামনে হর্নেটই আছে, হর্নেট 2.0। আমাদের সামনে এখন আর একটা নদী পড়বে, মানে আজকের দ্বিতীয় রিভার ক্রসিং হবে এটা। যদিও রিভার ক্রসিং মানে বাইকার্সরা আমরা যেটা বুঝি সেই জিনিসটা নয়, নদী হেঁটে বা নদীর ওপর দিয়ে বাইক চালিয়ে পার হবো না, অবশ্যই ব্রিজের ওপর দিয়ে পার হতে চলেছি। সামনে নদীর নামটাও যদি আমি দেখতে পাই তাহলে অবশ্যই তোমাদেরকেও জানিয়ে দেবো, তবে সেই আশা খুব একটা নেই, কেন সামনে যে সাইনবোর্ডগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত ধুলোতে ঢাকা। মুদেশ্বরী রিভার কোনো রকমে বুঝতে পেরেছি, বোর্ডের ধুলোর ভেতর থেকে কোনোভাবে। তো এই যে এইটা হচ্ছে মুদেশ্বরী রিভার। রাস্তা ব্রিজের ওপরের জায়গাটা কিছু বলারই নেই, অতিরিক্ত সুন্দর, যাকে সত্যিকার বলে অতিরিক্ত সুন্দর। তার মধ্যে আবার ডাম্পার ব্যাক করছে এদিক দিয়ে, মধ্যপ্রদেশের গাড়িকে আটকে রেখে দিয়েছে, তার ফলে তারকেশ্বর বর্ধমান গাড়িও আটকে রয়েছে, ধীরে কোনো রকমে এক পা এগোচ্ছে। এইখানে জার্কিং দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো রাস্তাটা কতটা সুন্দর, কিন্তু কাজ চলছে এটা বলবো। সামনে আমার আর এক ব্লগারও যাচ্ছে বাইকে করে, ওর বাইকের পেছনে লেখা আছে এক্সপ্লোর উইথ ABPS। তো এক্সপ্লোর উইথ ABPS যদি তুমি আমার এই ব্লগটা দেখো কোনোভাবে, যদি এই আমার ব্লগটা তোমার কাছে পৌঁছয় তাহলে একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে জেনে যে দুজন অজানা যারা রাস্তায় যাচ্ছিলাম ইউটিউবের মাধ্যমে, অন্তত এখন না হলেও পরে
আমরা আবার কানেক্টেড হয়েছি, জানিও যদি দেখো। তো এবার এর বড় হাইওয়ে শুরু হয়ে গেছে, এবারে আর কোনো কাজ নেই, এবার ধরে গাড়ি চালানো, ধরে গাড়ি চালাই। আর পরে আবার প্রকৃতি পেলে আমাদেরকে আবার দেখাচ্ছি। এখন প্রচণ্ড উইন্ড নয়েজ হচ্ছে, সিলিয়ান নিয়ে ঘুরতে বেরিয়েছে যতটা মনে হচ্ছে। এটা আরামবাগ শহর আমরা ক্রস করছি। যেমন তোমাদের বলেছিলাম, সুন্দর দৃশ্য হলেই তোমাদেরকে একবার করে দেখাবো। তো এইখানে সুন্দর দৃশ্য আবার পেলাম, এই শুরু হচ্ছে। এবার রাস্তাটা একটু ঠিকঠাক আছে। এখন তো সুন্দর থেকে অতি সুন্দর রাস্তা দিয়েই যাচ্ছিলাম, তাই জন্য আর কিছু সাহস করে রেকর্ড করতে পারিনি। এখন এখানটা ঠিকঠাক রাস্তা আর সিনারিও ঠিকঠাক আছে। ডান দিকটা এরকম, বাঁ দিকটা অবশ্য চাষ হচ্ছে, পুরো ফাঁকা, মানে পুরো ক্ষেত জমি আছে, তো গাছপালা সেরকম থাকে কিছু নাকি। ডান দিকেই যা গাছপালাগুলো রয়েছে, মাঝে মাঝে তার পাশেও চাষও হচ্ছে। জয়রামবাটি এলাকা, মানে জয়রামবাটি থেকে এক্স্যাক্টলি 7 কিলোমিটার দূরে আছি। একটু আগে কামারপুকুর মোড়, যেটা কামারপুকুর মোড় পার হয়েছি, পার হয়ে এবার এগোচ্ছি। যারা জয়রামবাটি বা কামারপুকুর আসতে চাও তারা এই রাস্তাটা, এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তা থেকে আসতে পারো। আর কামারপুকুর মোড় থেকে, কলকাতা থেকে এলে কামারপুকুর মোড়ে এসে ডান দিকে চলে যেতে হবে, তাহলে জয়রামবাটি 7 কিলোমিটার মতো দূরত্ব পড়বে। এখন আমরা গড়বেতা দেখবো বলেছি, কিছুটা রাস্তা আগে। তো এই জায়গাটা একটু অন্যরকম, একটু উঁচু নিচু রাস্তা, দুদিকে ক্ষেত, কিছু সময় আবার জঙ্গলও থাকছে। এখানে গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, আর রাস্তা দিয়ে আমরাও ঘুরে বেড়াচ্ছি। মজার কথা এইটা, জায়গাটা বেশ নিস্তব্ধ, নিরিবিলি। শহরের রোজকার জীবন থেকে, কোলাহল থেকে বেশ অনেকটাই দূরে, শান্তিতে একদম। সেরকমভাবে কোনো গাড়ির আওয়াজ টাওয়াজও নেই, বেশি গাড়ি চলাচল করছে না, গাছপালা প্রচুর, ফাঁকা জায়গা, সুন্দর নানা রকম দৃশ্য। সামনে যেরকম দেখতে পাচ্ছি একটা গাছ, রাস্তার ডান দিক থেকে পুরো রাস্তাটাকে ছাওয়া দিয়ে রেখে দিয়েছে দুদিকে। এইখানে একটা ট্রাক্টর বাড়ির মধ্যে, এইদিকে বাইক তৈরি হচ্ছে। আমার যত মনে হয় এই বাঁ দিকে যেগুলো আছে সেই গাছগুলো শাল গাছ, বাঁ দিকে এখন ডান দিকেও শুরু হয়ে গেল শাল গাছ। নানা রকম অন্যান্য গাছও কিছু কিছু রয়েছে, এদিকটা জনবসতি রয়েছে, ফুল আছে বাঁ দিকটা, জন্য নো হর্ন চিহ্ন দেওয়া আছে। এখন এক্স্যাক্টলি এখানে 4 ঘন্টা আমাদের পার হয়েছে, 4 ঘন্টা 2 মিনিট, 2 মিনিট 3 মিনিট। এখন 10:53। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন 6:50 বেজেছিল, আর এখন 10:53। তো অ্যারাউন্ড 4 ঘন্টা মতো আমি গাড়ি চালালাম।
মধ্যে দুটো ব্রেকও রয়েছে। তো এখন সব শুধু 20 কিলোমিটারের বাকি, মোটামুটি 30-35 মিনিট মতো লাগবে, তার মধ্যে পৌঁছে যাবে। এতক্ষণ ছিলাম গ্রামের রাস্তায়, এবার এলাম হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 14। তুলনামূলকভাবে দেখে বুঝতে পারছো গ্রামের রাস্তা থেকে এই রাস্তাটা বড়। আর এটা লেখা আছে দিস রোড ইজ ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এখানে ন্যাশনাল হাইওয়ে 60 লেখা ছিল, আই ডোন্ট নো। ম্যাপ অনুযায়ী এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 14। এই হলো গনগনি ভেতরের রাস্তা। কলকাতা থেকে আসতে গেলে যেরকম দেখলে ডান দিকে আমি ঢুকে এলাম এই রাস্তাটাতে, তো আমাদেরও ওই করতে হবে যে মেইন রোড থেকে আসবে, পরিষ্কার করে বড় বড় সাইনবোর্ড করাই আছে, কোনো অসুবিধের জায়গা নেই। নানা রকম জায়গায় এখানে গঙ্গনি পিকনিক স্পট ভাড়া দেওয়া হয়, তো পিকনিক স্পটের ভাড়া বুকিংয়ের জন্য বোর্ড লাগানো আছে। আর এইখান থেকে জঙ্গল নয়, হালকা গাছপালা ভরা রাস্তা। পার্কিং স্পটও এখানে রয়েছে, বড় গাড়ি ছোটো গাড়ির জন্য পার্কিং স্পট। এখানে তো বড় গাড়ি দেখলাম, এবার ছোটো গাড়িগুলো কোথায় সেটাই দেখতে হবে। এই আমরা পৌঁছে গেলাম, এটা পার্কিং স্পট। এইখানে গনগনির গেট, এর ভেতর দিয়ে যেতে হবে। এইখান থেকেই দেখা যাবে এখানে, এই জায়গাতেই আমরা যেতে চলেছি। একটু ঘুরে যাব, এই যে এখানে এন্ট্রি গেট, এইটা এই এন্ট্রি গেট থেকে হয়ে তারপরে আমরা ভেতরে যাব। তো চলো, এখন ধুলো মেখে আমার মুখের এই অবস্থা, তো যাই হোক চলো পরে আবার দেখছি। এখন তো এইরকম আছে, এটা পার্কিং স্ট্যান্ড বাইকের জন্য। এইদিকে হচ্ছে গাড়ি, আর গাড়ি আর বাইকের মাঝখানে ওইখানে দেখতে পাচ্ছ কিছু সাইকেল রয়েছে, অল্প কিছু। তো সব পার্কিং স্ট্যান্ড একদম গেটের সামনে, ঠিক এইখানে গেট আর এইখানে পার্কিং। নানা রকম খাবারের দোকানও রয়েছে এদিকে, আর এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য আমাদের কাছে অপেক্ষায় রয়েছে, এইগুলোতেও আমরা যাব। চলো ভেতরে এবার যাই, টিকিট আছে কিনা সেটাও দেখে নিই, আর যদি থাকে তার কত মূল্য সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। গনগনি জায়গাটা ঘুরে দেখার জন্য কোনো টিকিটের প্রয়োজন পড়ে না, কিন্তু এখানে পার্কিং ফি লাগে। বাইকের জন্য ঘন্টা পিছু 10 টাকা করে। পাড়ের দৃশ্য, মাঝখানে মাছ ধরছে। ওপারে ছাগল চড়ছে দেখতে পাচ্ছি, যে খুব একটা মনে হয় জল নেই, কোমর অব্দি হয়তো জল হবে, আর বেশি তো জল মনে হচ্ছে না, লোকজন যা নেমেছে সেই অনুযায়ী।
কিছু কিছু জায়গায় চড়া পড়ে রয়েছে। নদীর পাড় থেকে আবার ওপরে ওঠার জন্য এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে যেতে পারো। এটা একটু সুবিধে হবে যেতে গেলে। এইটা উঠে যাচ্ছে, এই যে এই রাস্তাটা এইখানে উঠছে, উঠে তারপরে আবার একদম ওপরে এইখানে চলে যাচ্ছে। তো আপাতত আমি একদম মুখেই দাঁড়িয়ে আছি নদীর পাড়ে, এইখানে সামনেই দেখতে পাচ্ছ, নদীর পাড়ের সামনেই এইখানে। তো এবার আমি এই রাস্তাটা দিয়ে আস্তে আস্তে উপরে যাবো। উপরে গিয়ে আবার মাঝ রাস্তায় তোমাদের দেখাচ্ছি কীভাবে কি যেতে পারো। আমি এসছি অবশ্য অন্য একটা রাস্তা দিয়ে, এখানে নেমেছি। তো আবার দেখাচ্ছি তোমাদের কোন রাস্তা দিয়ে ওঠা যায়। যদি কেউ পথ ভুল করে বাঁদিকে চলে যাও, সে আবার নদীর তীরেই পৌঁছে যাবে। আমি ওই দিক দিয়ে যাব না। পেছনে এক কাকু যেরকম বলছিল গভীর অরণ্য, আমরা সেই রকম গভীর অরণ্যর ভেতরে দিয়ে গাছের পাতাগুলো ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছি। সামনে এই কিং সলোমন মাইন্সের মতো এই যে গ্র্যান্ড ক্যানিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল, গনগনি। এটা একটা পৌরাণিক কাহিনী আছে। পৌরাণিক কাহিনীটা হচ্ছে যে এখানে বকাসুর আর পাণ্ডব পুত্র ভীমের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই জন্য এইখানটাই রকম অবস্থা। কথা বলে নাকি বনবাসের সময় পাণ্ডবরা এখানেই ছিল। তো সেটা জানি না সঠিক কিনা, যদি সঠিক না হয়ে থাকেও তাও অনেকেই মানতে রাজি। কিন্তু এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা হলো এইটা তৈরি হয়েছে নদীর ধারে হাওয়ার গতি, যেরকমভাবে হাওয়া গেছে সেইভাবে হাওয়া যেতে যেতে এই জিনিসগুলো তৈরি হয়েছে। এইটা পৌরাণিক কথা বাদেও এর সায়েন্টিফিক এক্সপ্লেনেশনটা এইরকম। পশ্চিমবঙ্গে এই রকম জিনিস আর কোথাও নেই, স্পেশালি কলকাতার কাছাকাছি মধ্যে। আর এইখানে মানে ইন্ডিয়ার মধ্যে আর কয়েকটা জায়গাতে আছে, মধ্যপ্রদেশ এবং আশপাশের অঞ্চলগুলোতে। আর ইন্ডিয়াতে এই রকম খুব বেশি নেই, মোটামুটি ওয়েস্ট বেঙ্গল এবং মধ্যপ্রদেশ এরিয়াতে। আর যেটা গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত, সেটা তো ইউএস আমেরিকাতে রয়েছে। বাকিটা ইন্ডিয়াতেও কম নয়, ভালোই রয়েছে।
থেকে নেমে কিছু দূরে স্থানীয় শিব মন্দির ও রাধাকৃষ্ণ মন্দির দেখতে। হাই গাইস, আমি এখন শের হিন্দ হোটেলের সামনে। আমি জাস্ট লেট লাঞ্চ কমপ্লিট করলাম। এখন 5:30 বেজে গেছে আমার কমপ্লিট করতে বেরোতে। এই যে উপরে দেখছো শের হিন্দ হোটেল। অ্যাকচুয়ালি শের হিন্দের জায়গায় শের পাঞ্জাবি হতো, কিন্তু শের পাঞ্জাবে একজনের প্লেস নেই, তো সেই কারণের জন্যই আমাকে শের পাঞ্জাব থেকে শের হিন্দ হয়ে যেতে হলো রেস্টুরেন্টের ক্ষেত্রে। তো এই অবস্থাতেই এখন এসছিলাম। তো খাওয়া কমপ্লিট, এবার 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে আমার বাড়ি পৌঁছতে। চলো বাড়িতে গিয়ে আজকে তাহলে ব্লগটা এন্ড করব। চলো তাহলে রাস্তার শেষে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই। তো বন্ধুরা, এখন সন্ধে প্রায় 7:30 বাজে, আর আমি একটু আগে বাড়িতে এসেছি। আজকের ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে একটু রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটা অল নোটিফিকেশনসে করে রেখো, যাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের